আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যেই প্রান্ত থেকে আমার এক দর্শক নক করেছিলেন যে সকালবেলার লাইভে আমি চিটাগং এর একজনের নাম বলেছি, তাদের নাম বলি নাই কেন? আপনাদের সবার নাম বলতে গেলে তো ভাই অনেক লম্বা। কলকাতা মুর্শিদাবাদ থেকে দেখছেন একজন। আপনার মতো সাংবাদিক পাওয়া অনেক কঠিন। এটা কে লিখছেন? মুরফ হাসান, বাংলাদেশের বগুড়া জেলা মহেশখালীগড় থেকে মামুনুর রশিদ। ভাই, আমি দীর্ঘ সময় বগুড়া ছিলাম। বগুড়া আমার খুব পছন্দের একটা শহর, তবে ইদানিং আমার সবচেয়ে ভালো লাগে আরেকটা নতুন শহর। সেই শহরটাতে আমি বারবার ফিরে যাই, আবার যেতে চাই। পাহাড়, পর্বত, লেক, দুর্দান্ত জায়গা। নাম বলেন আপনারা, দেখি কোন শহরের কথা বলছি। আমার দর্শক যারা দেখছেন, সেটা আমার ভালোবাসার শহর। ওখানে গেলে আমি কবি হয়ে যাই। পাহাড় আছে অনেক, চমৎকার লেক আছে, সাগর আছে। ওখানে গেলে কেমন যেন হয়ে যায়, বুঝতে পারছেন? চট্টগ্রাম। বলে দিলাম আমাদের নামটা। দর্শক চলুন আজকে তাহলে আমরা মূল খবরে চলে যাই। শুরুতে আপনাদের সাথে একটু কানেক্ট হয়ে নিলাম। শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা, তাই তো? ইরানের সাথে আমেরিকার লড়াইটা এখন বাঘ আর বিড়ালের নয়, বলতে পারেন এই লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হচ্ছে বাঘ আর সিংহের মধ্যে। কে জিতবে শেষ পর্যন্ত? আসলে বনের রাজাকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেভাবে আয়োজন করেছিলেন, সে আয়োজনে কিছুটা ভাটা পড়ে গেছে। কারণ ইরান তাকে যে জবাবটা দিয়েছে, সেই জবাবটা ডোনাল্ড ট্রাম্প এভাবে আশা করেনি। মনে করেছিল পুচকে ইরান, দুর্বল ইরান এক ধমকে সোজা হয়ে যাবে। ইসরায়েল এবং আমেরিকার টার্গেট ছিল ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে, সরকার পতন ঘটাবে। তাই তারা নিজেরা একটা বিক্ষোভ সৃষ্টি করলো, নিজেরা মদত দিয়ে এজেন্সি বা গোয়েন্দা ব্যবহার করে। ইরান সরকার সেটাকে মোকাবেলা করে ফেললো। অজস্র হাজার হাজার মানুষের প্রাণ গেল। দিন শেষে ইরান বা ইরানের রাষ্ট্রীয় বাহিনী বা ইরানের খামেনি সরকার পুরো কন্ট্রোল তার হাতে ফিরিয়ে নিল। প্ল্যান এ পশ্চিমাদের ফেল করলো, প্ল্যান বি ফেল করলো, চলছে প্ল্যান সি। প্ল্যান সি হলো ইরানে স্ট্রাইক করবে আমেরিকা, সঙ্গে সাপোর্ট দিবে ইসরায়েল। এই স্ট্রাইকটি হবে ইরানের ব্যালিস্টিক, পারমাণবিক এবং আলী খামেনির পতন। অর্থাৎ ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস করবে, নিউক্লিয়ার সাইট ধ্বংস করবে, আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে রেজিম চেঞ্জ ঘটাবে। এটিও কঠিন হয়ে গেল আমেরিকার জন্য। সিআইএ এখন পর্যন্ত জানছে না আলী খামেনি কোন বাংকারে আছে। তাদের অভ্যন্তরীণ যত রকম সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করছে, এটুকু বোঝা গেছে এখন পর্যন্ত তারা জানছেন না আলী খামেনি কোথায়। আর আলী খামেনিকে হত্যার জন্য তাদের যে সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, এটি ওমান সাগরে এসে বসে আছে। যখনই তারা আলী খামেনির অবস্থান নির্ণয় করবে, তখন তারা স্ট্রাইকে যাবে। এটি আমরা এক বাক্যে বলতে পারি। এর মধ্যে আরবের উপর চাপ প্রয়োগ করলো ডোনাল্ড ট্রাম্প, যে এত দূর, মানে এত পথ, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসে ইরানে আমি সফলভাবে অ্যাটাক করতে পারবো না, তোমরা তোমাদের ঘাঁটি আমাকে ব্যবহার করতে দাও। সৌদি আরব প্রথমে আমতা আমতা করলো এক প্রকার। তারা তাদের দফতর থেকে বার্তা দিল না, তারা এই যুদ্ধে ইরানের বিপক্ষে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না। আজকে লেটেস্ট আপডেট বলছে, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা ইরানে আক্রমণে তাদের ভূমি কিংবা আকাশ কাউকে ব্যবহার করতে দেবে না। মিস্টার মোহাম্মদ বিন সালমান কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ানের সাথে, এবং তিনি পেজেশকিয়ানকে আশ্বস্ত করেছেন, ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন, কোনোভাবেই সৌদি আরব তার ভূমি এবং আকাশ ব্যবহার করতে দেবে না ইরানের বিরুদ্ধে। তার মানে ইরানে আক্রমণ করতে হলে ইসরায়েলকে জর্দান, সৌদি আরব হয়ে কিন্তু ইরানে আসতে হয়। যদি ম্যাপটা দেখেন বুঝবেন। তাহলে সৌদি আরবের আকাশে যদি ইসরায়েল উঠতেই না পারে, ইরান অ্যাটাক করবে কিভাবে, কোন পথ?
ইতিমধ্যে জর্ডানেও তারা সৌদি আরবের চাপে পড়ে হোক বা কারো চাপে পড়ে হোক, তারা বলছে যে তারাও দেবে না। শেষ পর্যন্ত কি করে জানি না, কিন্তু তারাও দেবে না, এই কথাটি বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার, সৌদি আরব শুধু নয়, একই সময় আরেকটি আরাবিয়ান মোড়ল, যাকে বলি ধনকুবের রাষ্ট্র, আরব আমিরাত, সেই আরব আমিরাতের এমবিজেড, মোহাম্মদ বিন সালমানের পাশে যাকে বলা হয়, সেই এমবিজেড, এমবিএস আর এমবিজেড জায়েদ, তিনিও জানিয়েছেন আরব আমিরাত কোনোভাবে ইরানের আক্রমণে কাউকে তার ভূমি এবং আকাশ ব্যবহার করতে দেবে না। এই সংবাদটিতে আমেরিকা বেজায় অখুশি হয়েছে, ইসরায়েলের স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং তারা স্টেটমেন্ট সরাসরি দিয়ে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজকে স্পষ্ট এই বার্তাগুলো জানিয়েছে যে এই রাষ্ট্রগুলোর পক্ষ থেকে তার সাথে কি কি কথা হয়েছে। তার মানে আরবের জন্য, আরব তো বিশাল ঘাঁটি তৈরি করে রেখেছে, আরবের মার্কিন ঘাঁটিগুলো আছে, তারা ইরানের টার্গেট করে এই ঘাঁটিগুলো বানিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমেরিকা আরবের ঘাঁটিগুলো আর ইউজ করতে পারছে না, যে জন্য একটা অ্যাভন লিঙ্কন দিয়ে তারা কি করবে, সাগরের গালফ অফ ওমানে থাকা একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার কি করতে পারে? সেখানে ধরেন 700 যুদ্ধ বিমান আছে, কিন্তু ইরান তো এটাকে খেয়ে দেওয়ার জন্য নিজের পজিশন তৈরি করে রেখেছে, পরিকল্পনা তৈরি করে রেখেছে, তাহলে কি করবে? এর মধ্যে নতুন করে নতুন স্টেটমেন্ট দিল লেবাননের হিজবুল্লাহ এবং হুতি, অর্থাৎ ইরানের আল কুদস ফোর্স গুলো, যেগুলো প্যারালালি প্রক্সি বাহিনী হয়ে লেবানন, ইয়েমেন, ইরাকে অবস্থান করছে, তারা একসাথে বলেছে ইরান আক্রান্ত হলে তারা পাল্টা জবাব দেবে। এখন প্রশ্ন করতে পারেন যে এরা তো পুচকি বাহিনী, এরা কি আমেরিকার বড় কোনো ক্ষতি করতে পারবে? একটু পরিসংখ্যানে হাঁটবেন, কি দেখবেন আপনারা, যখন ইসরায়েলে প্যালেস্টাইনের লড়াই চলছিল, তখন পৃথিবীর একটি মাত্র পুচকি বাহিনী বলছি কেন, কারণ রাষ্ট্রীয় বাহিনী না, ইয়েমেনের একটা বিদ্রোহী বাহিনী, যাদেরকে আমরা আনসারুল্লাহ হুতি বলি, পুরো 1 বছরের অধিক সময় ধরে পৃথিবীর পরাশক্তি যাকে বলা হয় ইসরায়েল, তাদেরকে কিন্তু ট্যাকেল করে গেছে। প্রতিদিনই তারা মিসাইল মেরেছে, দখলদারদের তেল আবিব, হাইফাকে নাচিয়ে তুলেছে এই হুতিরা। ইন্টারেস্টিং ব্যাপার, যখন ইসরায়েল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ত্র পাচ্ছিল জাহাজে, নৌপথে, তখন ইসরায়েলের এই জাহাজগুলোকে টার্গেট করে নিয়মিত অ্যাটাক করেছে। বলা হচ্ছে 1.5 থেকে 200 জাহাজকে টার্গেট করেছিল ইয়েমেনের হুতিরা। শুধু ইসরায়েলের নয়, পৃথিবীর যে কোনো দেশ ইসরায়েলকে যে কোনো পণ্য পাঠিয়েছে, সেই জাহাজকে তারা ডুবিয়ে দিয়েছে, অ্যাটাক করেছে। অর্থাৎ পুরো সাগরকে দখলে রেখেছিল ইয়েমেনের এই পুচকি বাহিনী। এরপর কি হয়েছিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সম্মিলিত, জার্মান সম্মিলিত, তারা যুদ্ধ ঘোষণা করেছিল এই পুচকি বাহিনীর বিরুদ্ধে, বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে। তারা একই সঙ্গে, মানে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে আমেরিকাকে কোয়ালিশন করতে হয়েছে যুদ্ধের জন্য, জার্মান, ইটালি, ফ্রান্স সবার সাথে। ফলশ্রুতিতে কি দাঁড়ালো, ইয়েমেনের সবগুলো বাহিনীর সাথে একা লড়াই করলো, ওরে আমেরিকার জাহাজ আইজেনহাওয়ারকে তাড়া করেছে, ইসরায়েলের জাহাজকে তাড়া করেছে, ব্রিটেনের জাহাজকে তাড়া করেছে, জার্মানের জাহাজকে সাগর ছাড়া করেছে, সেই গালফ অফ এডান আপনারা শুনছেন তখনকার। এবং যতগুলো ইয়েমেনের জলসীমার নিকটবর্তী জায়গা ছিল, প্রত্যেকটা থেকে পশ্চিমা দুনিয়ার জাহাজগুলোকে পিটিয়ে তাড়া করেছিল এই ইয়েমেন। তার মানে ইয়েমেন সাগরের সবচেয়ে বিপজ্জনক একটা বাহিনী, এটা মানতে হবে। এই ইসরায়েল ইয়েমেনে স্ট্রাইক চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মেরেছে, তারপরও ইয়েমেন ইসরায়েলকে ছাড়েনি, প্রতিদিন কন্টিনিউ তারা মিসাইল মেরেছে দখলদার দেশটির ভেতরে। তো সেই ইয়েমেন এবার বলছে, যদি ইরানে আক্রমণ করে আমেরিকার কোন এয়ারক্রাফট ক্যারিয়ার, তাহলে সাগর থেকে সেটাকে আর ফেরত যেতে দেব না। এটা ওরা পারবে, কারণ ওরা এর আগে এই বিশাল দেশগুলোর সাথে একা লড়াই করেছে, ইয়েমেন একাই, কেউ এগিয়ে আসেনি ফিলিস্তিনের পক্ষে, ইয়েমেন এগিয়ে আসছিল। তারা বলছে যদি মার্কিন কোন এয়ারক্রাফট ক্যারিয়ার, ওয়ারশিপ, যুদ্ধ বিমান এই সাগরের উপর দিয়ে ইরানে গিয়ে আক্রমণ চালায়,
সেটাকে আমরা ফেরত যেতে দেব না। লেবাননের হিজবুল্লাহ বলেছে ইরান আক্রমণের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাটাক শুরু হয়ে যাবে। ইরাক থেকে ইরানের প্রক্সি বাহিনীগুলো, ইসলামিক রেজিস্ট্যান্স, তারাও বলে দিয়েছে ইরাক থেকেও পাল্টা অ্যাটাক শুরু হয়ে যাবে। অর্থাৎ ইরান তার প্রক্সি বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে ইরানের আক্রমণের সঙ্গে সঙ্গে তোমরা কি করবা। এটি হলো ডোনাল্ড ট্রাম্পের নতুন টেনশনের আরেকটি কারণ। তো এই পরিস্থিতিতে আরবের সহযোগিতা যেমন ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন না, তেমনি ইরানের প্রক্সি বাহিনীগুলো অ্যালার্ট হওয়ায় আমেরিকা নিজেই এখন টেনশনে আছে। পাশাপাশি ইসরায়েলের চিফ অফ স্টাফ, সেনাবাহিনীর যিনি চিফ অফ স্টাফ, তিনি স্পষ্ট বলেছেন রাশিয়া ইরানকে ব্যাপক অস্ত্র পাঠিয়েছে। এর মধ্যে দুটো তিনি উল্লেখ করেছেন, একটি হলো SU-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, পাশাপাশি পঞ্চম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400। অন্যদিকে চীন, আমি আগেই বলেছি, প্রায় 16 থেকে 20টি কার্গো ভর্তি করে আপগ্রেড ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সহ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যাটাকিং ব্যবস্থা পাঠিয়েছে। সিআইএ এখন বোঝার চেষ্টা করছে যে ইরানের কাছে এই মুহূর্তে কি কি মজুদ আছে। এক, সিআইএ এখন বোঝার চেষ্টা করছে যে ইরানকে যদি অ্যাটাক করা হয় ইরান কি কি পাল্টা প্রতিক্রিয়া ব্যবস্থা নেবে। সিআইএ মোসাদ বোঝার চেষ্টা করছে যে ইরান আক্রান্ত হলে কোন টার্গেটে পাল্টা আঘাতটা প্রথম করবে। তো সেই হিসেবে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক থাকলেও আমেরিকার ট্রাম্প ভাবছেন ভিন্ন জিনিস। তিনি ভাবছেন যে আমার গর্বের বা অহংকারের আব্রাহাম লিঙ্কন যদি কোনোভাবে ইরানের টার্গেটে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে ট্রাম্প আঙ্কেলকে। ক্লিয়ার? অর্থাৎ ভারত যখন পাকিস্তানের কাছে ধোয়াইটা খেলো বুনিয়ানুম মারসুসে বা অপারেশন সিঁদুরে, তখন এশিয়াতে নতুনভাবে মোড়লগিরি শুরু করেছিল পাকিস্তান, আর ভারত চুপসে গেছে। এবং ওই লড়াইতে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হওয়ার কারণে উপমহাদেশে ভারতের আধিপত্যটা কমে গেছে। বাংলাদেশেও পাকিস্তানকে তোয়াক্কা করছে না, উল্টো বাংলাদেশ, চীন, পাকিস্তান, তুরস্কের সাথে বন্ধুত্বে নজর দিয়েছে ইউনূস সরকার। ওই যে যখনই কেউ ব্যর্থ হয় তখন তার থেকে তার পাল্লাটা দুর্বল হয়ে যায়, তার পক্ষটা মানুষ ত্যাগ করে। ইভেন ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু নরেন্দ্র মোদীকে বলেছে পাকিস্তান ভারতের 7টা বিমান খেয়ে দিয়েছে। নরেন্দ্র মোদীকে ভালোই টিটকারি মেরেছে এই ডোনাল্ড ট্রাম্প। এবং এই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ডেকে ডেকে লাঞ্চ করিয়েছে, ডিনার করিয়েছে, নতুন নতুন প্ল্যাটফর্মে নতুন নতুন প্রেক্ষাপটে কাজ করেছে। সেখানে নরেন্দ্র মোদীর স্থান ছিল না এবং নরেন্দ্র মোদীর উপর অনেকগুলো ট্যারিফ যোগ করেছে। তো এই বিষয়গুলো হলো যুদ্ধের খেলা যে হেরে যাবে তার মিত্ররা সরে যাবে, এটাই নিয়ম। তো ডোনাল্ড ট্রাম্প এখন চিন্তা করছেন যে এই যুদ্ধে যদি আমি হেরে যাই, কারণ ইরান থেকে আমেরিকা বিজয় নিয়ে ফিরতে পারবে না। কেন বললাম? এখন বলবেন মাসুম ভাই এটার যুক্তি দেখান। 20 বছর এই ন্যাটোকে নিয়ে আমেরিকা আফগানে ছিল, আফগানে তো কিচ্ছু নাই, ভোতা বন্দুক ছাড়া, পাহাড়ি একটা বাহিনী ছাড়া কিচ্ছু আছে ওদের? কিচ্ছু তো নাই। এই আফগানকে 20 বছর ধরে আমেরিকা হারাতে পারেনি, সিরিয়াতে হারাতে পারেনি, লিবিয়াকে নিতে পারেনি, ইরাকে কিছু করতে পারেনি, আফ্রিকায় কিছু করতে পারেনি। পেরেছে? পারেনি। ইরানের মতো মধ্যপ্রাচ্যের একটা সিংহকে দমাবে কি করে, যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা অ্যাটাক করে বের হতে পারবে না? ইরান তার সাগরে, ইরান তার আকাশে, ইরান তার স্থলে এমন ভাবে নেটওয়ার্ক তৈরি করে রেখেছে যেটা আমরা আগে মনে করতাম যে আওয়াজ দেয় বেশি কিছু পারে না, কিন্তু দখলদারদের 12 দিন পিটিয়ে সোজা করে দেওয়ার পর আমরা বুঝতে পেরেছি ইরান কি পারে। অনেকে আমাকে সেদিন আমাদের খুব প্রিয় মানুষ আমেরিকা থেকে ইলিয়াস আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই ইরান কি পারবে? আমি ইলিয়াসকে বললাম, আপনাদের ইলিয়াস হোসেন, 12 দিনের যুদ্ধে কে জিতছে? ইরান। তো ইরান পারবে কিনা প্রশ্নটা কেন? আমেরিকার সঙ্গে আছে। আমি কি আমেরিকার সঙ্গে আছে বাদ দাও, 12 দিনের যুদ্ধে ইরানের সাথে দখলদাররা পেরেছিল কিনা? যাক, আরো অনেক লম্বা কথা। তো বিষয়টা হলো যে ইরান আওয়াজ বেশি দেয়, কাজ কম করে, এটা সত্য কথা। কিন্তু ইরান যখন নিজে আক্রান্ত হয় পাল্টা জবাব দেয়। ইরান কাতারের আল উদাইদ বিমানবন্দর থেকে ইরানে যে অ্যাটাক করেছিল পারমাণবিক প্রকল্পে এই আমেরিকা,
সেখানে তো ইরান আক্রমণ করে তাদের পুরো কমিউনিকেশন সিস্টেমকে ধ্বংস করে দিয়েছিল আমেরিকা, ছাড় দেয় নাই। তো আজকে এই পরিস্থিতিতে এসে যে বিষয়টি ক্লিয়ার হয়েছে, আরব রাষ্ট্রগুলো ইরানের পক্ষ দাঁড়ায়, ডোনাল্ড ট্রাম্প এখানে হতাশ হয়ে গেছেন। দ্বিতীয়ত, প্রক্সি বাহিনীগুলো নতুনভাবে মাঠে নামছে ইরানের পক্ষে। তৃতীয়ত, আন্তর্জাতিকভাবে আমেরিকা ইরানে আক্রমণে তার বন্ধুদের পজিটিভ বা গ্রিন সিগন্যাল সেভাবে পাচ্ছে না। কারণ আরব আমিরাত এবং সৌদি আরব তারা বলে দিয়েছে, আমরা চাই আন্তর্জাতিকভাবে ডায়ালগের মাধ্যমে সমাধান, কোনো যুদ্ধ আমরা চাই না। এখন আমেরিকা কেন ইরান আক্রমণ করবে, একটা কারণ তো খুঁজে বের করতে হবে। কেন? কারণ আন্দোলন দমন করতে গিয়ে ইরান আক্রমণ করেছে তার জনগণের উপর। প্রশ্ন হলো, যারা আন্দোলন করতে নেমেছেন তারা অজস্র মানুষকে কি করে অস্ত্র সহ মারলো? আন্দোলনকারীরা, নিরস্ত্র আন্দোলনকারী বা সাধারণ জনগণ কি করে অস্ত্র পেল? কারা অস্ত্র দিল? পুরো পৃথিবী তো জানে তাদেরকে কে অস্ত্র দিয়েছে। অর্থাৎ ইরানের এবার আন্দোলনটি সফলভাবে গ্রিপ করতে পারেনি পশ্চিমারা, এবং ইরান সেটিকে দেখিয়ে দিয়েছে যে এখানে পুরো মদত দিয়েছে তারা। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন হলো, কোন ছাত্র কাউকে গুলি করেছে দেখছেন? একটা ফুটেজ, পুলিশ গুলি করেছে, সেনাবাহিনী গুলি করেছে, র্যাব গুলি করেছে, বিজিবি গুলি করেছে, ছাত্ররা গুলি খেয়েছে। যে কারণে পুরো পৃথিবী এই আন্দোলনটাকে বিপ্লব হিসেবে দেখেছে। হাসিনার পতন হয়েছে। তো ইরানের ভেতরে নিরীহ মানুষগুলো, তাদেরকে অস্ত্র দিয়েছে ওরা, দিয়ে ওরা নিরাপত্তা বাহিনীকে শুট করেছে। অনেক নিরাপত্তা বাহিনী পুলিশকে মেরে দিয়েছে। পুলিশকে মেরে দিলে পুলিশ ছেড়ে দিবে? পাল্টা পুলিশ মেরেছে, হাজার হাজার মারা গেছে। রাষ্ট্রীয় বহু সম্পদ নষ্ট করেছে ইরানের এরা। দেশের মানুষ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে শুনছেন কখনো? আপনি হাসিনার বাড়ি ভাঙবেন, কিন্তু আপনি সংসদ ভবন ভাঙবেন, আপনি আমাদের মেট্রো রেল ভাঙবেন? এটা তো হাসিনার না, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা সুবিধা আমরা নেই। সেজন্য হাসিনার বাহিনী মেট্রো রেলে আগুন দিয়ে বা ভাঙচুর চালিয়ে এটাকে নিয়ে খেলতে চেয়েছিল, আপনাদের মনে থাকার কথা। তো ইরানের ক্ষেত্রে সেই বিষয়টি ঘটেছে। তো এখন এই পরিস্থিতিতে ইরানে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবেন মোটামুটি নিশ্চিত হলেও তিনি বুঝতেছেন এটা প্রতিক্রিয়া কি হবে। আর ইরান আস্তে আস্তে তার কবজা নিয়ে নিচ্ছে সবকিছু। তারপরও ডোনাল্ড ট্রাম্প যেহেতু এসছেন এবং ফিরে গেলে তার নাক কাটা যাবে, এই নাকটা রক্ষা করতে তিনি একটা কিছু করবেন। এই কিছুটা কখন করবে এটা বলা মুশকিল, তবে যে কোনো সময় করতে পারেন। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে আমরা একটা কথা আবারও বলবো, বারবার যে কথাটা বলি, আমরা যুদ্ধ চাই না, আমরা ডায়ালগ চাই, শান্তি চাই। ইরানকে ইরানের মতো ছেড়ে দেওয়া উচিত। ইরানকে দখল করে আরেকটি অকার্যকর রাষ্ট্র বানানো, সিরিয়া বানানো, আফগানিস্তান বানানো, আমেরিকার এই পরিকল্পনা ব্যর্থ, এটা আমরা চাই। এবং প্রতিটা মুসলিম রাষ্ট্র ইরানের পাশে থাক, এটাও আমরা চাই। তারা শিয়া বা সুন্নি এটা নিয়ে কথা না, মুসলিম রাষ্ট্র ধ্বংসক, এটা আমরা চাই না। আপনি যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আজ রাত 10টা কিংবা 11টায় আরেকটা বুলেটিন দেওয়ার চেষ্টা করব, এবং সেটা হবে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু তথ্য পেলাম আজকে এজেন্সি বা গুরুত্বপূর্ণ কিছু ডিপার্টমেন্ট থেকে, যে আমাদের কিছু ইসলামিক দল আওয়ামী লীগ এবং দিল্লির ফাঁদে পড়েছে, এবং তারা কিভাবে আবারও আওয়ামী লীগের হয়ে কাজ করছে তার কিছু চরিত্র উন্মোচন করব। যদি আজ 10টা 11টার সুযোগ সময় ঠিক থাকে অবশ্যই লাইভটি দেখার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব, যদি কোনো কারণে, অনিবার্য কারণে আমি পোস্টপোন না করি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।